আসসালামু আলাইকুম। পিটু এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ ও শ্বসন এবং প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা সালোক সংশ্লেষণ রিলেটেড কিছু ইনফরমেশন সম্পর্কে জানবো। এর মধ্যে একটা হচ্ছে ইমবাইবেশন। তো ইমবাইবেশনটা হচ্ছে যে শুকনো পদার্থ এটা পানি আকর্ষণ করে বা পানি শোষণ করে। এই জিনিসটাকে আমরা ইমবাইবেশন বলি। যেমন তুমি যদি একটা শুকনা কাঠ এটা যদি পানিতে ভিজাও তাহলে দেখবা যে এক পাশ পানি শোষণ করে নিচ্ছে। এই জিনিসটাকে আমরা ইমবাইবেশন বলি। তো নর্মালি দেখা যায় যে সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এই জিনিসগুলা পানিকে আকর্ষণ করে। আর যারা পানিকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলি হাইড্রোফিলিক। হ্যাঁ, তাদেরকে আমরা হাইড্রোফিলিক পদার্থ বলি। তো এটার আরো অনেক উদাহরণ আছে যে তুমি যদি বীজ এটা পানিতে ভিজায় রাখো দেখবা যে বীজগুলা পানি শোষণ করে ফুলে উঠছে। এই জিনিসটাকে আমরা ইমবাইবেশন বলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যাপন। উদ্ভিদ যে মাটি থেকে পানি শোষণ করে নেয়, এই শোষণের জন্য তিনটা পদ্ধতি ইউজ করে। একটা হচ্ছে ইমবাইবেশন, একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে অভিস্রবণ। তো ব্যাপন কি জিনিস? ব্যাপন হচ্ছে যে অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানে বিস্তারের প্রক্রিয়া, এটা হচ্ছে ব্যাপন। এটার একটা উদাহরণ যে তুমি যদি ঘরের কোণে এয়ার ফ্রেশনার স্প্রে করো, কি হয় কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে পুরা ঘরে এই এয়ার ফ্রেশনারটা ছড়াই গেছে। বা তুমি যদি পানিতে একটু রং দাও, কিছুক্ষণ পরে দেখা যায় যে পুরা পানির মধ্যে এই রংটা মিক্স হয়ে গেছে। এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় হয়। তুমি একটু খেয়াল করো, মনে করো যে এটা ঘর, হ্যাঁ, এটা একটা ঘর, এই ঘরের তুমি এই পাশে স্প্রে করলা, তাহলে দেখো স্প্রের যে অণুটা, এই অণুটা কিন্তু ঘন। কিসের সাপেক্ষে? সারা ঘরে যে বায়ু আছে এইটার সাপেক্ষে এটা হালকা, এটার সাপেক্ষে কিন্তু এই স্প্রেটা ঘন। তাহলে কি হয়েছে? ঘনস্থান থেকে কি করবে সে? অধিক হালকা স্থানে সে ছড়ায় যাবে। তো দেখা যায় এই ঘন যে স্প্রেটা এটা সারা ঘরে স্প্রেড করতেছে, ছড়ায় যাচ্ছে। এটা ব্যাপন প্রক্রিয়া। সিমিলারলি তুমি এখানে পানির অণু আছে, পানির অণুর মধ্যে তুমি যদি যখন রঙের অণুটা দিলা বা রং দিলা, তো এই রঙের এগুলা বেশি ঘন, আর পানির অণুগুলা হালকা ভাবে থাকে। তো কি হবে? ঘনস্থান থেকে হালকা স্থানে সে স্প্রেড করবে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে গেছে। তো এইটাকে আমরা বলি ব্যাপন প্রক্রিয়া। তো গাছ যে পানি, তোমার গাছ মূল মূল দিয়ে যে মাটি থেকে পানি নেয়, সিমিলার কেস হয় যে মাটির নিচে যে পানি থাকে এটার সাথে যদি এই মূলের ভিতরে পানি কম থাকে তখন কি হবে? পানি এখান থেকে এই মূল দিয়ে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে গাছের কাণ্ড হয়ে যেখানে যেখানে দরকার সেখানে চলে যায়। আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে গাছ পানি টেনে নেয়, সেটা হচ্ছে অভিস্রবণ। তো অভিস্রবণ কি? অভিস্রবণ হচ্ছে যে বৈষম্য ভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে প্রবাহিত হওয়া, এটাকে আমরা বলি অভিস্রবণ। তাহলে দেখো এখানে কি বলছে যে হালকা ঘনত্ব, হালকা ঘনত্বের দ্রবণ থেকে কোথায় যাচ্ছে? অধিক ঘন দ্রবণের দিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে একটু চিন্তা করো, এখানে মনে করো যে দুই পাশে দুইটা লিকুইড আছে, এটা হালকা, এখানে দেখাই যাচ্ছে যে এটা হালকা, আর এটা হচ্ছে ঘন, এবং এটার মাঝখানে একটা বৈষম্যবেদ্য ঝিল্লি আছে। তো এখন তাহলে অভিস্রবণ প্রক্রিয়া কি হবে? হালকা ঘনত্বের দিক থেকে কোথায় যাবে? ঘন ঘন দ্রবণের দিকে যাবে। এই যে এখানে খেয়াল করো কি হয়েছে, হালকা থেকে ঘন দ্রবণের দিকে চলে গেছে। তো এইখান থেকে যেহেতু এদিকে গেছে, এখানে যেহেতু কমে গেছে, সেহেতু এটা ঘনত্ব বেড়ে যাবে। আর এখানে যেহেতু আরো পানি বা দ্রাবক মিক্স হয়েছে, তো এটার ঘনত্ব কমে যাবে। তখন কি হবে? এই দুইটা ব্যালেন্স করবে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি অভিস্রবণ। তো অভিস্রবণের কয়েকটা উদাহরণ আমি দিই। একটা হচ্ছে অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ হচ্ছে কোষের বাইরে থেকে যদি পানি কোষের ভিতরে প্রবেশ করে। তুমি মনে করো যে আহ কিসমিস নিলা, একটা একটা গ্লাসে তুমি পানির মধ্যে কিসমিস ভিজাই দিলা, তখন কি হবে? দেখবে যে এই শুকনা কিসমিস গুলা এই পানি টেনে নিয়ে বড় হয়ে গেছে। তো এটা কি দেখো, কোষের বাইরে থেকে কোষে প্রবেশ করছে, তাই না? যে পানিটা বাইরে থেকে এই কিসমিসের ভিতরে প্রবেশ করছে। তো এটা হচ্ছে অন্ত অভিস্রবণ। সিমিলার কেস, এটা হলো বহি অভিস্রবণ, যেখানে কোষের ভেতর থেকে কোষের বাইরে যায়। তো তুমি একটা কাজ করো, এই কিসমিস গুলাই তুমি যদি চিনির দ্রবণে যদি মিক্স করো, তুমি চিনির দ্রবণে কিসমিস রাখলা, তখন কি হবে বলো তো? কিসমিসের ভিতরের চাইতে বাইরের জিনিসটা হয়ে যাবে ঘন, আর ভিতরেটা হবে হালকা। আমরা কি দেখলাম অভিস্রবণে?
হালকা থেকে ঘনর দিকে সে মুভ করে, তখন দেখবা কিসমিস গুলো আবার এরকম চ্যাপ্টা হয়ে গেছে। এইটাকে আমরা বলি বহি অভিস্রবণ, যেখানে কোষের ভিতর থেকে কোষের বাইরে চলে যায়। এবার আসো প্রসেদন। প্রশোধন জিনিসটা কি? প্রশোধন হচ্ছে উদ্ভিদ যে মাটি থেকে পানি কালেক্ট করে, এই পানির খুব অল্প পরিমাণ তার কাজে লাগে, যে পানি দিয়ে সে সালোক সংশ্লেষণ বা খাদ্য তৈরির কাজে সে লাগায়। বাকি যে পানিটা সেটা কি করে? হ্যাঁ, গাছ তো আর আমাদের মতো মলমূত্র ত্যাগ করে না, তাই না? তো গাছের এই অতিরিক্ত পানিটা সে বিভিন্ন অঙ্গ দিয়ে সে বায়বীয় আকারে, বাষ্প আকারে পাস করে দেয়। এইটাকে আমরা বলি প্রসেদন। তো এটা নর্মালি হয় পাতা দিয়ে। পাতা ছাড়াও লেন্টিসেল মানে কাণ্ড দিয়েও তার কিছু পানি বের হয়ে যায়। তবে বেশিরভাগ পাতা দিয়েই বের হয়। এই বের হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি প্রসেদন। আর এই প্রসেদন প্রক্রিয়ার জন্য, যেহেতু যত তাপ বাড়ে, এই প্রসেদন প্রক্রিয়া তত বাড়ে, যেহেতু সে এই তাপের জন্য পানি বের করে দেয়, এই কারণে গাছের পাতা কখনো গরম হয় না। যতই তাপ থাকুক, দেখবা গাছের পাতা সবসময় ঠান্ডা থাকে। তো এটা কয়েক ভাবে হয়। একটা হচ্ছে যে পত্ররন্ধ্রীয় প্রশোধন। পত্ররন্ধ্রীয় মানে যেটা পাতা দিয়ে হয়, পাতার ভিতরে এরকম ছোট ছোট ফাঁকা থাকে, যে ফাঁকাটাকে আমরা পত্ররন্ধ্র বলি। হ্যাঁ, তো এই পত্ররন্ধ্র দিয়েই প্রায় 90 থেকে 95% প্রশোধন হয়ে থাকে। আর পত্ররন্ধ্র এটা দিনের আলোতে খোলা থাকে, রাতের অন্ধকারে বন্ধ হয়ে যায়। আর যেহেতু দিনের বেলা খোলা থাকে, সেহেতু দিনের বেলা প্রশোধনের হার বেশি, রাতের বেলা প্রশোধনের হার কম। এছাড়াও কিউটিকুলার প্রশোধন বলে একটা প্রশোধন আছে। এটা হলো যে পাতার এই পত্ররন্ধ্র ছাড়া, এই ফাঁকা জায়গা ছাড়াও এটার যে অন্যান্য জায়গা, সেইখান দিয়েও কিছু পানি বাষ্প হয়ে উড়ে যায়। এটা হলো কিউটিকুলার প্রশোধন। আর লেন্টিকুলার প্রশোধন তোমরা অনেক সময় দেখবা যে গাছের কাণ্ডের মধ্যে ছোট ছোট গর্ত থাকে বা ফাঁকা থাকে। এই জায়গা, এটাকে আমরা বলি লেন্টিকুলার। তো এই জায়গা দিয়ে কিছু পানি বাষ্প হয়ে চলে যায়, এটাকে আমরা লেন্টিকুলার প্রশোধন বলি। আর উদ্ভিদের খাবার তৈরির যে সিস্টেম, যেটাকে আমরা বলি ফটোসিনথেসিস, যেটাকে আমরা বলি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো এখানে আসলে ঘটনা কি ঘটে, সেটা হচ্ছে যে সূর্যের ফোটন থেকে অক্সিজেন শক্তি নেয়। হ্যাঁ, একটা হচ্ছে যে সূর্য রশ্মি থেকে সে শক্তি নিল, এবং বায়ুমণ্ডল থেকে সে কার্বন ডাই অক্সাইড নেয়। আর কোষে থাকে পানি, গাছের ভিতরে মাটির নিচ থেকে যে পানি, সেই পানি এবং সাথে আরো কিছু জৈব রাসায়নিক পদার্থ, এই সবগুলা মিক্স হয়ে কি করে, উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যেটাকে আমরা কি বলি, গ্লুকোজ। তো এইটার যদি আমরা ইকুয়েশন আকারে দেখতে চাই, দেখো সে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি, এটা সে কি করে, সোলার এনার্জি, সূর্য থেকে শক্তি, এবং তার কোষে আর যে জৈব রাসায়নিক পদার্থ আছে, এগুলা মিলে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি ঘটে, সে গ্লুকোজ উৎপন্ন করে এবং সে 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেনটা সে কি করে, বাতাসে ছেড়ে দেয়। এজন্য আমরা কি বলি, আহ অক্সিজেনের ফ্যাক্টরি বলি কাজকে। সে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কি করতেছে, অক্সিজেন উৎপন্ন করতেছে। এটাকে আমরা বলতেছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আহ, যে প্রক্রিয়ায় গাছ সূর্য থেকে শক্তি নিচ্ছে, বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড, পানি এবং তার জৈব রাসায়নিক পদার্থ, এগুলোকে সে মিক্স করে সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। আর এখানে ঘটনা যেটা ঘটে, যে আলোক শক্তিটাকে সে কি শক্তিতে রূপান্তরিত করে, সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছে যে ফল ফল হয় বা গাছের যে জিনিসগুলো আমরা খাই, আমরা সেই রাসায়নিক শক্তিটাই খাই। খাওয়ার পরে আমাদের গায়ে যে শক্তি হয়, সেটা এই রাসায়নিক শক্তি থেকেই আসে। আর এটা তো আমরা দেখলাম যে সালোক সংশ্লেষণে উদ্ভিদ CO2 গ্রহণ করে আর O2 গ্যাস ছেড়ে দেয়। আর সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে কোন জায়গায়, এটা উদ্ভিদের যে সবুজ অংশ, হ্যাঁ, সেই সবুজ অংশে ঘটে। আমরা জানি যে ক্লোরোফিল না থাকলে সালোক সংশ্লেষণ হয় না, এই জন্য উদ্ভিদের যে সবুজ অংশ, সেই জায়গায় সালোক সংশ্লেষণ ঘটে। নর্মালি পাতার পেলিসেড প্যারেনকাইমা, হ্যাঁ, এই জায়গায় অসংখ্য ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকে। এই জায়গাতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবক হিসেবে বেশ কিছু জিনিস থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, তাপ, আলো, এগুলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। তো যেহেতু কার্বন ডাই অক্সাইড ছাড়া আমরা এই সালোক সংশ্লেষণ কমপ্লিট হবে না, একটু আগে আমরা দেখলাম যে CO2 এটা একটা ইসেনশিয়াল এলিমেন্ট সালোক সংশ্লেষণের জন্য। তো সালোক সংশ্লেষণের জন্য এই কার্বন ডাই অক্সাইড বাতাসে কতটুকু আছে সেটা প্রভাবিত করে। এরপর হচ্ছে তাপ। যদি তাপ বাড়ে, তাহলে দেখা যায় যে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়।
তবে যদি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেড়ে যায় সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। আবার 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি আসে তখনও বন্ধ হয়ে যায়। তবে সুবিধাজনক তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এইটা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে সুবিধাজনক তাপমাত্রা। আর এটা হচ্ছে আলো। সব আলোতে সালোক সংশ্লেষণ একরকম হয় না, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল রঙের আলোতে। আর আমরা জানি লাল রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, 547 থেকে 760 ন্যানোমিটার। এটা হচ্ছে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্ভিদদের জন্য খাদ্য উৎপাদন এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দিয়ে হয়। আর উদ্ভিদ যদি না থাকে পৃথিবীতে অন্য কেউ থাকবে না। মোরওভার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য আমাদের পরিবেশে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এটা ভারসাম্যটা বজায় রাখে। কারণ কি, গাছ অক্সিজেন প্রডিউস করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময়। এই কারণে আমরা গাছ থেকে অক্সিজেন পাই এবং আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, আমরা জানো যে এটা গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে। তো এই কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব যদি রচনার ভাষায় লেখো তাহলে বলে দিবা যে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এখন দেখো শ্বসন। শ্বসন হচ্ছে যে অক্সিজেন সহযোগে এই যে সালোক সংশ্লেষণের সময় সে যে গ্লুকোজ উৎপন্ন করছে সেইটা জারিত করে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে আমরা বলি শ্বসন বা রেসপিরেশন। দেখো এখানে কি হয়েছে ঘটনা, এই যে গ্লুকোজ C6H12O6 এটা কিন্তু গ্লুকোজের সংকেত। হ্যাঁ, যেখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু হাইড্রোজেন এবং 6 অণু অক্সিজেন থাকে। এটাকে সে অক্সিজেনের সাথে জারিত করে। করে কি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে, পানি উৎপন্ন করে এবং এনার্জি উৎপন্ন করে, এনার্জি। এই জিনিসটাকে আমরা বলি শ্বসন। তো এটা দুই রকম, একটা সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণে অক্সিজেন দরকার হয়, মানে যে শোষণে অক্সিজেন দরকার হয় তাকে আমরা বলি সবাত শোষণ। তো এখানে দেখো গ্লুকোজ এটা অক্সিজেনের সাথে জারিত হয়, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার এবং সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। আরেকটা হচ্ছে অবাত শোষণ, যেটাতে অক্সিজেনের প্রয়োজন হয় না। তো অক্সিজেন না থাকলে সে জারিত করে কিভাবে, সে গ্লুকোজকে তার কোষের ভিতরে যে এনজাইম গুলা থাকে এই এনজাইমের সাহায্যে সে জারিত করে, সে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এবং এই ক্ষেত্রে শক্তি উৎপন্ন হয়, এই শক্তিটার পরিমাণ কম থাকে, কম শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা যদি কিছু প্র্যাকটিস করি যে অঙ্কুর উদ্গমের জন্য কি দরকার। অঙ্কুর উদ্গমের জন্য দরকার হচ্ছে তাপ, পানি এবং অক্সিজেন। উদ্ভিদ কোষ বাষ্পাগারে পানি বের হওয়া যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি, আমরা বলি প্রসেদন। লেন্টিকুলার প্রসেদন উদ্ভিদের কোথায় হয়, কাণ্ডে। সালোক সংশ্লেষণ সংঘটিত হয় কোথায়, আমরা একটু আগে বলছিলাম যেখানে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট যেখানে আছে। আর ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, প্লাস্টিডে থাকে, তাই না? এই প্লাস্টিডে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা 40তম বিসিএসে আসছিল। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে, লাল আলোয়। এটা 26তম বিসিএসে ছিল। তো প্রাণী বৈচিত্র্য জিনিসটা আসলে কি, প্রাণী বৈচিত্র্য বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন প্রজাতি বিভিন্ন ভাবে নিজেদেরকে চেঞ্জ করছে বা পরিবর্তিত হয়েছে। তো এই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে দেখবা যে একই প্রাণীর বিভিন্ন ধরনের প্রজাতি আছে বা বিভিন্ন টাইপস এর আছে। এই জিনিসটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তো এই প্রাণী যেহেতু বিভিন্ন রকমের আছে তাদেরকে শ্রেণীবিন্যাস করারও দরকার পড়েছে। তাহলে কি হয়েছে যে আমরা আইডেন্টিফাই করতে পারি বা একটা নির্দিষ্ট শ্রেণী সম্পর্কে অনেক আইডিয়া বা পড়াশোনা করতে পারি, যে কারণে এটাকে আবার শ্রেণীবিন্যাসও করা হয়েছে। তো বিভিন্ন ভাবে এই প্রাণী জগৎকে ভাগ করা যায়, যেমন আকার আকৃতির ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, যেগুলাকে তুমি খালি চোখে দেখবা না, লাইক অ্যামিবা, এটাকে খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া, এগুলা দেখার জন্য আমরা কি করি, অণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করি। আবার একটা আছে বড় প্রাণী যেগুলোকে খালি চোখে দেখা যায়, তাই না? যেমন হিরো আলম, একে তুমি খালি চোখে দেখতে পারবা। আবার প্রতিসাম্যের ভিত্তিতে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। প্রতিসাম্য বলতে তুমি একটা প্রাণীর যদি কাটো তাহলে কি এটা সমান দুই ভাগে ভাগ হবে নাকি সমান হবে না, এইটাকে আমরা বলি প্রতিসাম্য, যেটাকে আমরা ইংলিশে বলি সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক। তো একটা হলো অপ্রতিসাম্য, যেটাকে তুমি কোনোভাবেই ভাগ করে সমান হবে না। মনে করো যে একটা আপেল, এটারে যদি তুমি মাঝখান দিয়ে কাটো, দেখবা দুই পাশে একদম সেম অ্যামাউন্ট বা দুই পাশে সেম সাইজের দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। এটাকে আমরা বলি সিমেট্রিক। তো
কিছু আছে অপ্রতিসম প্রাণী, যেটাকে কোনো তলেই ভাগ করা যায় না, যেমন শামুক। এটারে তুমি কোনোভাবেই 2 ভাগে ভাগ করতে পারবা না। তো এটা অপ্রতিসম। আর কিছু আছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেমন মানুষ। তুমি যদি একদম মাঝখান বরাবর যদি কাটো, তাহলে এই পাশ এবং এই পাশ এই 2টা সিমিলার হবে। এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। আবার কিছু আছে অরীয় প্রতিসম। তুমি যেদিক দিয়েই কাটো একই রকম মনে হবে। যেমন জেলিফিশ বা হাইড্রা। এখানে তুমি এদিক দিয়ে কাটো, এখান দিয়ে কাটো, যেই পাশ দিয়েই তুমি কাটবা, এটা দেখবা সিমিলার মনে হবে। এটাকে আমরা বলি অরীয় প্রতিসম। আবার বাসস্থানের ভিত্তিতে আমরা ভাগ করি। যেসব প্রাণী স্থলে চলে তাদেরকে আমরা বলি স্থলচর, যেমন গরু, গাধা, মানুষ, এটা স্থলচর। এরপরে কিছু আছে জলচর, যেগুলো জলে চরে। মাছ, কুমির, ডলফিন, তিমি, এগুলা সব জলচর প্রাণী। কিছু আছে খেচর। খেচর বলতে আমরা বুঝি যেগুলা বাতাসে বা আকাশে ওড়ে, এদেরকে আমরা বলি খেচর। বিভিন্ন রকমের পাখি, বাদুড়, চামচিকা, এগুলা খেচর। কিছু আছে বৃক্ষবাসী, যেগুলা গাছে থাকে। বানর, চিতাবাঘও কিন্তু গাছে থাকে। আবার গাছে থাকে এরকম ব্যাঙও আছে। হ্যাঁ, এগুলাকে আমরা বৃক্ষবাসী বা গেছো প্রাণী বলি। মরুবাসী, যেগুলা মরুভূমিতে থাকে, উট, দুম্বা, এগুলা মরুবাসী। গর্তে থাকে, এগুলাকে আমরা বলি গর্তবাসী, যেমন ইঁদুর, শিয়াল, প্লাটিপাস, এগুলা গর্তবাসী প্রাণী। কিছু আছে অরণ্যবাসী, যেগুলো বনে থাকে। হাতি, তারপর বাঘ, হরিণ, এগুলাকে অরণ্যবাসী প্রাণী। পর্বতে যেগুলা থাকে সেগুলো হলো পর্বতবাসী, যেমন পাহাড়ি ছাগল, গয়াল, এগুলা কিন্তু পর্বতে থাকে, এগুলো হলো পর্বতবাসী। স্বভাবের ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো দিবাচর আর একটা হলো নিশাচর। যেসব প্রাণী দিনে চলে এগুলোকে আমরা বলি দিবাচর প্রাণী। আহ, আর কিছু থাকে যেগুলো রাতে, যেমন পেঁচা, হ্যাঁ, এগুলোকে আমরা নিশাচর বলি। আর খাদ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতেও কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদভোজী, যারা ঘাস খায়, এগুলারে আমরা বলি উদ্ভিদভোজী, যেমন গরু, ছাগল, হ্যাঁ, ঘোড়া, এগুলা উদ্ভিদভোজী। আর যেগুলা মাংস খেয়ে বাঁচে সেগুলোকে আমরা বলি মাংসাশী। বাঘ, হায়না, চিতাবাঘ, এগুলা সব মাংসাশী প্রাণী। আর কিছু আছে সর্বভোগ, যা সব খায়, যেমন মানুষ সবই খায়, তাই না? কাক সব খায়। আবার পুষ্টি লাভের ভিত্তিতে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হলো মৃতজীবী, যেগুলা মৃত প্রাণীর গোস্ত খায় বা মৃত প্রাণী খায়, এগুলাকে আমরা বলি মৃতজীবী, যেমন কাক বা হায়না, এরা মৃত জীব খায়, এদেরকে মৃতজীবী বলে। আর এটা হচ্ছে পরজীবী, যেমন কৃমি, এটা আমাদের পেটে থাকে না, এদেরকে আমরা বলি পরজীবী প্রাণী। আর একটা হচ্ছে শিকারী প্রাণী, যারা শিকার করে খায়, এদের চেয়ে ছোট বস্তুকে বা কম শক্তিশালী বস্তুকে শিকার করে এরা খায়, এরা হলো শিকারী প্রাণী। আবার মেরুদণ্ডের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অমেরুদণ্ডী আর একটা হলো মেরুদণ্ডী প্রাণী। যেমন কেঁচো, আরশোলা, জেলিফিশ, অক্টোপাস, এগুলা অমেরুদণ্ডী। আবার মানুষ বা গরু, ছাগল, এগুলা মেরুদণ্ডী প্রাণী। আবার উপকারী, অপকারী এই হিসাবেও তুমি ভাগ করতে পারো। যেগুলো মানুষের উপকার করে, যেমন কুকুর, বিড়াল, গরু, এগুলো উপকারী প্রাণী। আর কিছু আছে ক্ষতিকর, যেগুলা ক্ষতি করে, যেমন মশা, মাছি, কৃমি, ইঁদুর, এগুলা ক্ষতি করে, এগুলা ক্ষতিকর প্রাণী। আচ্ছা, এখন আমরা যে দেখবো শ্রেণীবিন্যাস বিদ্যা। তো জীবদের এই পারস্পরিক সম্পর্ক, মিল, অমিল বা এই সব কিছু দেখে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা প্রাণী জগৎকে বিভিন্নভাবে ভাগ করছি। যে এদের বৈশিষ্ট্য একরকম, তাহলে এরা এক ভাগ, এদের বৈশিষ্ট্য একরকম, তারা আরেক ভাগ। এইভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করছি। এই যে শ্রেণী বিন্যাস করা, হ্যাঁ, এটাকে আমরা শ্রেণী বিন্যাস বলি। এই যে ভাগ করা বিভিন্ন গোত্রে, বিভিন্ন পর্বে, বিভিন্ন ক্লাসে, এটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসে কিছু ধাপ আছে, যে সবচাইতে বড় ধাপ হচ্ছে কিংডম, হ্যাঁ, যেটাকে আমরা বলি জগৎ। কিংডমের পর আছে ফাইলাম বা পর্ব, এরপর আছে ক্লাস বা শ্রেণী, এরপর আছে অর্ডার, অর্ডার বা বর্গ, ফ্যামিলি বা গোত্র, এরপর আছে জেনাস বা গণ, এবং এরপর আছে স্পিসিস বা প্রজাতি। তো কিংডম বলতে সব, মনে করো যে প্রাণী জগৎ, হ্যাঁ, যেটাকে আমরা এনিমালিয়াম বলি, এটা সব প্রাণী মিলে একটা জগৎ। তো তুমি যত আস্তে আস্তে নিচের দিকে যাবা তত স্পেসিফিক হবে একটা, যে এটা হলো জেনারেল। তুমি যত নিচে যাবা তত স্পেসিফিক, এইখানে যখন আসবা তখন ওই একটাই থাকবে, যে এটা কোন প্রজাতির কোন প্রাণী। তো দেখো, দ্বিপদ নামকরণের পদ্ধতি, এটা 1753 সালে সুইডিশ বিজ্ঞানী কার্লোস লিনিয়াস সে সর্বপ্রথম এটার কথা বলে। তো এটা কেন, আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতিতে বা এক স্পেসিফিক ভাবে প্রত্যেকটা প্রাণী যদি আলাদা করতে চাই, তো এদের আমরা একটা নাম দিতে হবে। তো এই নামটা ইন্টারন্যাশনালি একটা নিয়মে চলে, যেটাকে আমরা বলি বায়োনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। তো এইটা একটা স্পেসিফিক রুলস আছে, যে রুলস অনুসারে প্রত্যেকটা প্রাণীর নামকরণ করা হয়।
তো এটার দুইটা অংশ থাকে, দুইটা অংশ নিয়ে এটা গঠিত। প্রথম অংশে থাকে এটার গণের নাম এবং পরের অংশে থাকে তার প্রজাতির নাম। তো এটার কিছু নিয়ম আছে। এটার মধ্যে উদ্ভিদের নাম করার জন্য আমরা আইসিবিএন এবং প্রাণীর নাম করার জন্য আমরা আইসিজেড-এন, মানে এটা হলো ইন্টারন্যাশনাল কোড অফ একটা বোটানিক্যাল নমিনিক্লেচার, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক নমিনক্লেচার। এটা 1961 সালে যে নিয়ম গঠিত হয়েছে সেই নিয়ম অনুসারে করতে হবে। তো চলো একটু দেখি যে কি কি নিয়ম আছে এখানে। একটা হচ্ছে যে নামকরণ অবশ্যই করতে হবে কোন ভাষায়? লাতিন ভাষায় করতে হবে। এবং দুইটা অংশ থাকবে, আমরা একটু আগে বললাম যে একটাতে গণ এবং আরেকটাতে প্রজাতির নাম থাকবে। এবং প্রত্যেকটা নামকে কি হতে হবে? ইউনিক হতে হবে, যে এক নামের দুইটা হতে পারবে না। আর এটা নাম লেখার সময় প্রথম অক্ষর দিতে হবে বড় হাতে, দেখো এই যে প্রথম অক্ষরটা বড় হাতের এবং বাকি সবগুলা ছোট হাতের হবে। এবং মুদ্রণের ক্ষেত্রে এটা সবসময় হবে ইতালিক। হ্যাঁ, দেখো এই যে প্যান্থারা লিও, এটা হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম। তো এটা ইতালিক, মানে এই যে একটু বাঁকা করে হবে। আর যদি হাতে লেখো, হাতে লেখার সময় অবশ্যই এটা নিচে একটা করে দাগ দিতে হবে। তো এগুলা হচ্ছে এই দ্বিপদ নামকরণের নিয়ম। তো আমরা কিছু দ্বিপদ নামকরণ দেখি, যেমন ধানের নাম হচ্ছে অরেজা সেটিভা, এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠালের আর্টোকার্পাস হেটারোফিলাস। আরশোলার নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছির নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। বাঘের প্যান্থারা ট্রাইগিস। প্রাণী জগৎ হচ্ছে কিংডম, হ্যাঁ, যেটাকে আমরা বলি এনিমালিয়া। তো এই এনিমালিয়া এটা হচ্ছে জগৎ। তো জগৎকে আমরা বিভিন্ন পর্বে ভাগ করছি। যে পর্বগুলা কি কি দেখো: প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা এবং কর্ডাটা। এগুলো হচ্ছে পর্ব। তার মানে একটা হচ্ছে জগৎ, এরপর একটা হচ্ছে পর্ব। এই যে আমরা এখানে যেটা দেখলাম একটু আগে, হ্যাঁ, যে প্রথমে হচ্ছে কিংডম, এরপর এটা ফাইলাম বা পর্ব। তো আমরা পর্বগুলো সম্পর্কে একটু দেখি। প্রথমে হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া এইখানে যে প্রাণীগুলা থাকে এগুলা এককোষী এবং অণুবীক্ষণিক, মানে এগুলা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা লাগে, যেমন এমিবা, ম্যালেরিয়ার জীবাণু, প্লাজমোডিয়াম বিভাক্স, এগুলো হচ্ছে এই প্রোটোজোয়া পর্বের প্রাণী। আর পরিফেরা পর্বের যে প্রাণীগুলা, এগুলা সাধারণত বহুকোষী হয় এবং এদেরকে সাধারণভাবে স্পঞ্জ বলে, হ্যাঁ, যেমন স্পঞ্জিলা, স্কাইপা। দেখো এই যে নিচের এটা হলো স্পঞ্জিলা, দেখতে স্পঞ্জের মতো, এই জন্য এদেরকে স্পঞ্জ নামে পরিচিত এবং এগুলা পরিফেরা পর্বের প্রাণী। এরপর আছে নিডারিয়া। নিডারিয়া এদের বিভিন্ন আকার বর্ণ হয় এবং এদেরকে জুয়েল অফ সি বা সাগরের সৌন্দর্য বলা হয়, যেমন হাইড্রা, জেলিফিশ, এরপরে প্রবাল, এগুলা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথিস এগুলা পরজীবী, যেমন ফিতাকৃমি, যকৃৎকৃমি, এরপর রক্তকৃমি, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। আর নেমাটোডা এগুলার মধ্যে আছে যে ফাইলেরিয়া কৃমি, গুড়া কৃমি, চোখ কৃমি, এগুলো হচ্ছে এই নেমাটোডা পর্বের প্রাণী। এরপর দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা এটা পৃথিবীর সব নাতিশীতোষ্ণ এলাকায় পাওয়া যায়, যেমন কেঁচো, জোঁক, এগুলাকে আমরা অ্যানিলিডা পর্বের প্রাণী বলি। আর আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে বড় পর্ব। পৃথিবীর 60 থেকে 65% প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত এবং এদের পা সন্ধিযুক্ত, হ্যাঁ, মানে তোমার কোন প্রাণীতে দেখবা 10টা, 8টা, 6টা এরকম প্রাণী থাকে জোড়ায় জোড়ায়। যেমন কাঁকড়া, কাঁকড়ার কটা আছে দেখো এখানে একটু গুনো, যে 5টা 5টা 10টা। তার মানে কাঁকড়ার 5 জোড়া আছে, তাই না? 5 জোড়া। মশার কয় জোড়া আছে? মশার আছে 3 জোড়া। মাকড়সার আছে 4 জোড়া। তেলাপোকার 3 জোড়া, প্রজাপতির 3 জোড়া। এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে যে কোন প্রাণীর কয় জোড়া করে পা আছে। এটা হচ্ছে আর্থ্রোপোডা। এরপর দেখো মলাস্কা। মলাস্কা এদের খোলস থাকে এবং এই খোলস কার্বনেট দিয়ে তৈরি, যেমন শামুক, ঝিনুক, অক্টোপাস, এগুলা এই মলাস্কা পর্বের প্রাণী। এরপর একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার মধ্যে আছে যেমন সামুদ্রিক শসা, তারা মাছ, একাইনাস, এগুলা একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আর করডাটা। করডাটা বলতে আমরা যেটা বুঝি যাদের মেরুদণ্ড আছে, তবে করডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা যায়। না, এটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। নরমালি ভার্টিব্রাটা উপপর্বের যে প্রাণীগুলা তারাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। আচ্ছা, এরপর দেখো মাছ। মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা পানিতে দ্রবীভূত যে অক্সিজেন, সেই অক্সিজেন ফুলকার সাহায্যে গ্রহণ করে। নরমালি ফুসফুস থাকলে কিন্তু এই পানিতে দ্রবীভূত অক্সিজেনটা গ্রহণ করা যায় না, ফুলকার সাহায্যে তারা এই পানিতে দ্রবীভূত অক্সিজেনটা গ্রহণ করে।
আবার হাঙ্গর এবং ক্যাটল ফিশ যেটা, এই মাছের মানে এই হাঙ্গর আর ক্যাটল ফিশের হৃৎপিণ্ড হলো ৩টা করে। আরেকটা হচ্ছে অ্যাম্ফিফিয়া বা উভচর প্রাণী, যেগুলা জীবনের কিছু অংশ ডাঙায় বা কিছু অংশ পানিতে কাটায়। যেমন ব্যাং, ব্যাং কিন্তু উভচর প্রাণী। এবং ব্যাঙাচি যেটা, ব্যাঙাচি ৩ জোড়া ফুলকা থাকে। আবার ব্যাং যখন পূর্ণবয়স্ক হয় তখন কিন্তু এই ফুলকা থেকে ফুসফুসে পরিণত হয়, তখন কিন্তু সে বাতাস থেকে অক্সিজেন নেয়। আরেকটা দেখো সরীসৃপ, সরীসৃপ হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে এবং এরা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা বের হয়। এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে। আবার সাপ, সাপ কিন্তু সরীসৃপ জাতীয় প্রাণী। সাপের কিন্তু কান নাই। হ্যাঁ, সাপ শোনে কি দিয়ে? সাপ জিহ্বা দিয়ে শোনে। আর সবচাইতে সরীসৃপ প্রাণী বা সব প্রাণীর মধ্যে সবচাইতে দীর্ঘজীবী হলো কচ্ছপ। এরা প্রায় 500 বছর পর্যন্ত বাঁচে। আর ডাইনোসর সেটাও সরীসৃপ ছিল এবং সেটা মেসোজোয়িক মহাকালের প্রাণী ছিল। তো ধারণা করা হয় যে হঠাৎ করে পৃথিবীর ঠান্ডা হয়ে যায়, মানে ডায়নোসররা যখন ছিল তখন পৃথিবী অনেক উত্তপ্ত বা গরম ছিল, হঠাৎ করেই ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার কারণে এই ডায়নোসররা সার্ভাইভ করতে পারে নাই, এইটা একটা ধারণা করা হয়। আর একটা ধারণা আছে যে ডায়নোসররা যখন ছিল তখন অন্যান্য প্রাণীর আবির্ভাব যখন শুরু হয় তখন এরা ডাইনোসরের ডিম খায় ফেলতো, এবং ডাইনোসররা এই নিজের ডিম এরা সেভ করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। তো এইভাবে আস্তে আস্তে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। দেখো পাখি, তো বেশিরভাগ পাখি এরা উড়তে পারে এবং এরা ভাটা পাটা উপপূর্বের পক্ষীকুল বা এবিস শ্রেণীর প্রাণী। তো সবচেয়ে ছোট পাখি হচ্ছে হামিং বার্ড, আর সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। আর সবচেয়ে বড় সামুদ্রিক পাখি হচ্ছে অ্যালবার্টস। আর শিকারী পাখি হচ্ছে ক্যান্ডোর। উঠতে কিছু পাখি আছে যারা উঠতে পারে না, যেমন পেঙ্গুইন, কিউই পাখি, উট পাখি, এমু, এরা উঠতে পারে না। আর সবচেয়ে দ্রুতগামী পাখি হচ্ছে সুইফট বার্ড। আর দেখো স্তন্যপায়ী প্রাণী, মানে যেসব প্রাণীরা মায়ের স্তন খেয়ে বড় হয়। তো বেশিরভাগ স্তন্যপায়ী সন্তান প্রসব করে এবং শিশুরা মাতৃদুগ্ধ পান করে। আর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে নীলতিমি। আর স্তন্যপায়ী জীব হলেও ডিম দেয় এরকম একটা প্রাণী হচ্ছে প্লাটিপাস। স্তন্যপায়ী কিন্তু এরা ডিম দেয়। আর দাঁড়িয়ে ঘুমায় কে? ঘোড়া। আর একবারও পানি পান করে না এরকম প্রাণীও পৃথিবীতে আছে, যেটা হচ্ছে ক্যাঙ্গারু রেট, এক ধরনের ইঁদুর। এটা জীবনে একবারও পানি পান করে না। আর পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ। তো এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন সামুদ্রিক প্রাণী কিন্তু সামনের দিকে সাঁতার কাটতে পারে না, এটা হচ্ছে জেলিফিশ। আর ত্বকের সাহায্যে শাসন কার্য চালায় কেঁচো। মাছির পা থাকে 6টি বা 3 জোড়া। আর নিজের ওজনের 50 গুণ বেশি ওজন পিঁপড়া বহন করতে পারে। ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে কৃমি। আর কিউলেক্স মশা এটা গোদ রোগের জীবন ছড়ায়। মুক্তা, মুক্তা হচ্ছে ঝিনুকের প্রদাহের ফল, এটা 17তম বিসিএস ছিল। এই যে দেখো ব্যাঙাচির ফুলকা 3 জোড়া। পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকর্য চালায় ফুসফুসের মাধ্যমে। আগেই বলছি যে পূর্ণাঙ্গ ব্যাঙের কিন্তু ফুলকা থাকে না। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে, এটা 35তম ছিল। জিরাফ শব্দ করতে পারে না। আর মাজরা পোকা এটা আখ গাছের জন্য ক্ষতিকর। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।